দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। সর্বাত্মক লকডাউনের দিনে সর্বোচ্চ ৯৬ জনের মৃত্যু, ২ সপ্তাহে প্রাণহানি বেড়েছে দ্বিগুণের বেশি। বাংলা নববর্ষের প্রথম দিনটি ঘরে কাটল বাঙালির, বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর পুলিশ। বাংলাদেশ নিয়ে জ্ঞান নেই অমিত শাহর, রাজনৈতিক ফায়দা হাসিলেই বিরূপ মন্তব্য বললেন পররাষ্ট্রমন্ত্রী। এবারও বিবর্ণ পয়লা বৈশাখ, বিষাদ কাটিয়ে রঙিন সুরের প্রার্থনা। জীবন কখনো থেমে থাকে না এবং মানুষ কখনো পরাজিত হয় না। করোনায় একই দিনে ২ বিশিষ্টজনের বিদায়, চলে গেলেন আব্দুল মতিন খসরু এবং শামসুজ্জামান খান। দর্শক, সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মানজুর আল মতিন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বছরের শুরুটা কেমন হয়েছে সেটা বোধহয় আর আলাদা করে বলে দেবার প্রয়োজন নেই। যে সংখ্যা আজকে আমাদের সবার সামনে এসে দাঁড়িয়েছে সেটি ১০০ ছুঁই। এই সংখ্যায় আমরা হারাচ্ছি আমাদের আপনজনদের। লকডাউন শুরু হয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টাটা কেমন যাচ্ছে সে নিয়ে আমরা কথা বলবো। এছাড়া করোনার যে আন্তর্জাতিক একটি দিক রয়েছে, যেখানে ভারতে উৎপাদিত ভ্যাকসিন বাংলাদেশে আসবার কথা, যেখানে আন্তর্জাতিক সহায়তার একটা স্বপ্ন ছিল গোড়ার দিকে, সেখানে ভ্যাকসিন জাতীয়তাবাদ এসে দাঁড়িয়েছে একটা বাধা হয়ে। সেখানে আসলে কি করণীয় এবং ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, তার বিবেচনায় এই পরিস্থিতিতে এই ধরনের একটা মহামারীতে আসলে আমরা কোন দিকে পথ চলতে পারি, এসব নিয়ে আমরা কথা বলবো আজকে। আমাদের সাথে ৩ জন সম্মানিত অতিথি যুক্ত হচ্ছেন সরাসরি। আছেন অধ্যাপক ডক্টর মোজাহিরুল হক, তিনি সাবেক আঞ্চলিক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আছেন অধ্যাপক ডক্টর আমেনা হোসেন, তিনি অধ্যাপনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের অনুষ্ঠানে। এছাড়াও আমাদের সাথে যুক্ত হবেন জনাব গৌতম লাহিড়ী, তিনি সাবেক সভাপতি, দিল্লি প্রেস ক্লাব, ভারত। দর্শক, আলোচনায় যাবার আগে আমাদের হাসপাতালগুলোর যে এখনকার পরিস্থিতি, চিকিৎসা ব্যবস্থার যে পরিস্থিতি, তা নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। করোনায় সর্বগ্রাসী ছোবলের দেশ, অদৃশ্য এই জীবাণুর কাছে আরও অসহায় মানুষ। একদিনের ব্যবধানে পাল্টে গেল মৃত্যুর সংখ্যা। গতকাল যা ছিল ৬-৯, ২৪ ঘন্টার ব্যবধানে সেই সংখ্যা গিয়ে ঠেকল ৯-৬। এমন সংকটে হাসপাতালে নেই বেড, আইসিইউ তো দূরের বিষয়, অন্যান্য সেবাও মিলছে না কাঙ্ক্ষিতভাবে। এই রোগী আমরা ভর্তি করবো না, এই রোগী করোনা পরীক্ষা করেন। তখন বললাম যে করোনা পরীক্ষা এখান থেকে আপনারা করেন। করার পরে বললো যে না, এখন তো করোনা পরীক্ষা আমরা অনলাইনে করবো, আজকে করতে পারবো না, আমরা অনলাইনে করতে পারবো। এখন আমরা কী করবো, কিছু করার মতন নেই। এখন আমাদের এলাকাতে আবার চলে যেতেছি। লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় কিছুটা হেঁটে, কিছুটা সিএনজি অটোরিকশায় চেপে গাজীপুর থেকে কোনো রকমের স্বামীকে নিয়ে হাসপাতালে এসেছেন সালমা। এসবের মাঝে তার অসুস্থ স্বামী শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সিএনজি পাই না, তারপরে অটোতে করে কিছুক্ষণ আসছি, আসে ওখানে নামছি, ওখান থেকে রুগী কিনে এখন কোথায় যাব। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা সিএনজি পাইছি, পরে ওই সিএনজিটাকে নিয়ে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আসছি আমরা। কিন্তু এভাবে আসা যাওয়া করতে গেলে তো আমাদের অনেক প্রবলেম, ভাড়াটাও দ্বিগুণ। রাজধানীর উত্তরখান থেকে অসুস্থ মাকে নিয়ে রাসেল এসেছেন কুর্মিটোলা হাসপাতালে। এ পর্যন্ত আসতে বেশ ঝক্কি পোহাতে হয়েছে তাদের। অনেক অনুরোধ করে একটি সিএনজি অটোরিকশার ব্যবস্থা করেন তারা, তবে ভাড়া গুনতে হয়েছে ২ থেকে ৩ গুণ। আমরা যে কিভাবে আসছি এটা আমরাই জানি। সকাল থেকে ৩ ঘন্টা ঘোরাঘুরির পর তারপরে অনেক রিকোয়েস্ট করে আনা হয়েছে। এরপরও প্রত্যেকটা স্টপেজে আটকায় দিয়েছে, ঘোরায় দিয়েছে। হাসপাতালে দ্রুত শয্যা বাড়ানোর পাশাপাশি জরুরি সেবা নিতে আলাদা পরিবহন সেবা চাইলেন রোগী ও স্বজনরা। শুরুতেই অধ্যাপক হক, আপনার কাছে আসতে চাই। আমাদের লকডাউনের অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেখানে বলা হচ্ছিল যে পুরোপুরি যদি লকডাউন দেওয়া যায় সেক্ষেত্রে হয়তো এক ধরনের সুবিধা পাওয়া যেতে পারে, কিন্তু সেখানে শিল্প কারখানা খোলা রাখা হয়েছে, ব্যাংক খোলা থাকছে। তারপরেও যারা রোগী তারাই ভোগান্তিতে পড়ছেন, হাসপাতালে ঠিকভাবে আসতে পারছেন না। এই যে নানান ধরনের সমন্বয়ের অভাব আমরা এখন পর্যন্ত দেখছি, তার কারণটা কি?
ধন্যবাদ আপনাকে। আমাদের আমি আগে একটু আপনার লকডাউনটা সম্বন্ধে একটু যদি না বলি তাহলে আপনার প্রশ্নের উত্তরটা সঠিকভাবে বোঝানো যাবে না। লকডাউনটা হতে হবে, 4টি কথা মনে রাখতে হবে। একটা হলো টেইলার্ড, একটা হলো মেজার্ড, অ্যাজাইল এন্ড এভিডেন্স বেসড। এই 4টি কথা লকডাউনের ব্যাপারে আমাদের মনে রাখতে হবে। এই জন্য এই পর্যন্ত এটা প্রমাণিত হয়েছে যে যেই দেশগুলি টেইলার্ড, মেজার্ড, অ্যাজাইল এন্ড এভিডেন্স বেসড লকডাউন দিয়েছে তারা সফলকাম হয়েছে করোনা নিয়ন্ত্রণে। এই যে আমি কথাটা এই জন্য বললাম সবার জানার জন্য আপনাদের মাধ্যমে, যে বাংলাদেশে যে লকডাউনটা দেয়া হয়েছে সারা দেশব্যাপী, এইটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক। কেন আমি এটাকে সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলবো? যে সারা দেশব্যাপী সংক্রমণের যে হার বা মাত্রা সেটা কিন্তু একরকম নয়। আপনাকে দেখতে হবে লকডাউন কোথায় দেবেন, আপনি দেশব্যাপী কখন দেবেন? যখন সারা দেশে সংক্রমণের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে সারা দেশের কোথাও আপনার লকডাউন ছাড়া কোনো বিকল্প নাই। দেশব্যাপী লকডাউন দেওয়ার বাংলাদেশের কিন্তু প্রয়োজনীয়তা এখনো আসেনি। আপনি যদি লক্ষ্য করেন আজকে পর্যন্ত 36টা জেলা যদি ধরে নেই আমরা যে সংক্রমণের হারটা বেশি, তারপরেও আমি বলবো 36টা জেলাতেও লকডাউনের প্রয়োজন ছিল না। সুতরাং 10টি জেলায় লকডাউনটা এইটা আমাদের দেয়া ঠিক হয় নাই। যদি আমি সায়েন্টিফিক কথাটা আগে যে 4টা টার্ম ইউজ করলাম ওই 4টার মধ্যে হয়। এখন আসছে লকডাউনটা কখন দেব এবং দেওয়ার জন্য শর্তগুলি কি কি, এইগুলি আমাদের জানা থাকা উচিত। আপনাদের সবসময় মনে রাখতে হবে জীবন এবং জীবিকা, আমাদেরকে কিছু সময়ের জন্য একটাকে বেছে নিতে হবে। এবং আমাকে যদি বেছে নিতে হয়, আমি যদি আমার সাথে যারা আজকে আলোচনা আছেন এবং আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনি জীবন চান না জীবিকা চান, আমি নিশ্চিত আপনারা সবাই জীবনের কথা বলবেন। তাহলে আমাকে যেটা করতে হবে, জীবনকে প্রায়োরিটি দিতে হবে, মানুষকে বাঁচাতে হবে যাতে তারা সংক্রমিত না হয়, এবং সংক্রমিত হওয়ার পরে স্বাস্থ্য ব্যবস্থাটা এমন থাকে যাতে আমি মৃত্যু ঝুঁকিটা কমাতে পারি বা মৃত্যু কমাতে পারি। এই জায়গায় এসে বাংলাদেশের তৃতীয় যে কাজটা মনে রাখতে হবে সেটা হলো আমরা কি অর্জন করতে যাচ্ছি লকডাউনের মাধ্যমে। আমাদের দুটো উপায়, একটা হলো এইটা আমাদের মনে রাখতে হবে এটা একটা জনস্বাস্থ্য সমস্যা, এইটার অ্যাপ্রোচটা নিতে হবে পাবলিক হেলথ অ্যাপ্রোচ। পাবলিক হেলথ অ্যাপ্রোচ বলতে যেটা বোঝায় সেটা হলো যে আপনাকে প্রতিরোধ ব্যবস্থাটা ঠিক মতো নিতে হবে, এবং সেইটা নিতে গেলে দুটো জিনিস, আমরা স্বাস্থ্যবিধি মানা, আরেকটা হলো টিকা। এখন আমাদেরকে এইটার পরে চিকিৎসার কথাটা চিন্তা করতে হবে, কারণ আমরা 85% লোককেই বাঁচাতে পারি আমরা চিকিৎসা ছাড়া, যেটার এই 3টি কথার মধ্যে নিবদ্ধ। এখন আসেন আমরা যে লকডাউনটা দিলাম, লকডাউনটা তো একটা পন্থা সংক্রমণ নিয়ন্ত্রণ, এবং বাংলাদেশে সারা দেশব্যাপী লকডাউন দেওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না, এখনো নেই, আজও নেই। সুতরাং আমার আগে কৌশল ঠিক করতে হবে যে আমি কি কৌশলের মাধ্যমে করোনাকে নিয়ন্ত্রণ করব, এবং কৌশলটা কি হবে, আমি কি করব, কতদিনে করব, কিভাবে করব। এবং আমি যতদিন আমার জ্ঞানে যতটুকু বুঝছি আমি যে এই পর্যন্ত সরকারের করোনা নিয়ন্ত্রণের কৌশলটা আমাদের জানা নেই, পাবলিকের জানা নেই। কিন্তু মনে রাখতে হবে পাবলিককে যদি আপনি অ্যাওয়্যার না করেন এবং সম্পৃক্ত না করেন, আমি বলছি অবহিত করতে হবে পাবলিককে, জানাতে হবে যে কিভাবে করোনা প্রতিরোধ করতে হয়, পাশাপাশি সেই প্রতিরোধ কিভাবে করবেন আপনি সেই জায়গায় জনগণকে সম্পৃক্ত করতে হবে। ইনভলভমেন্ট, আমাদের সচেতনতার সাথে ইনভলভমেন্টের জিনিসটা মনে রাখতে হবে। আমরা কিন্তু জনগণকে সেভাবে ইনভলভ করি নাই, কিন্তু জনগণকে সচেতন করেছে সরকার, এই জন্য সরকার কিন্তু প্রশংসা পেতে পারে। কিন্তু যখন সম্পৃক্ততার কথায় আসি তখন আমরা লকডাউনের অবস্থা যখন রাস্তাঘাটে দেখছি তখন মনে হয় যে জনগণ সম্পৃক্ত হয় নাই। সুতরাং জনগণকে জনগণকে সচেতন হওয়াটা যথেষ্ট হয়েছে, এখন জনগণকে সম্পৃক্ত করে সরকারকে একটা বৈজ্ঞানিক উপায়ে করোনা নিয়ন্ত্রণের একটা কৌশল ঠিক করতে হবে। সেই কাজটা আবার জনগণকে অবহিত করতে হবে এবং ওই কৌশলের পরিকল্পনায় জনগণকে সাথে নিয়ে করোনা নিয়ন্ত্রণ করতে হবে। ধন্যবাদ।
জনাব গৌতম লাহিড়ী, আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই। ভারতের অভিজ্ঞতাটা যদি আমাদেরকে বলতেন, বিশেষত গত কয়েক সপ্তাহ ধরে যে হারে সংক্রমণ বেড়েছে, সেটা মোকাবেলায় ভারত সরকারের পদক্ষেপগুলো কেমন ছিল? না দেখুন, এটা ঘটনা যে লকডাউন প্রত্যাহার হওয়ার পরে যে ঘটনাগুলো আমরা ভারতে লক্ষ্য করেছি সেটা হচ্ছে একটা শিথিলতা লক্ষ্য করা গিয়েছিল যে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে। প্রথমত দেখুন, লকডাউন চালু রয়েছিল প্রায় 10 মাসের উপর, এবং তারপরে ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে, ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। কিন্তু তারপরেও দেখা গেল একটা দ্বিতীয় বা যেটাকে সেকেন্ড ওয়েভ বলা যাচ্ছে, সেটা যেন আরো বেশি একটু মারাত্মক। ফলে এই মধ্যবর্তী সময়ে একটা শিথিলতা লক্ষ্য করা গিয়েছিল, এবং যেটা অনেকেই বলছেন বিশেষজ্ঞরা, যে যদি এই শিথিলতাটা না দেওয়া হতো বা সেক্ষেত্রে যদি কঠোর পদক্ষেপ নেওয়া যেত, কতগুলো ন্যূনতম স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্থাৎ মাস্ক অনিবার্য করা, দূরত্ব বজায় রাখা, এবং একই সঙ্গে হচ্ছে ক্রমাগত নিয়মিত হাত ধুয়ে ফেলা, এই ন্যূনতম নিয়মগুলো কিন্তু মানা হয়নি। আপনি লক্ষ্য করেছেন যে গত পরশুদিন ভারতে হরিদ্বারেতে, যাকে মাঘী পূর্ণিমা বলা হয়, তার যে পুণ্য স্নান গঙ্গাতে 10 লক্ষ সাধু সেখানে জমায়েত হয়েছিল। তাদের থেকে যে স্যাম্পল নেওয়া হয়েছে তার থেকে প্রায় 1000 জন সাধু তারা কিন্তু পজিটিভ পাওয়া গিয়েছে। পশ্চিমবাংলা সহ সারা 5 রাজ্যে নির্বাচন চলছে, সেখানে হাজারে হাজারে মানুষ আহ সমাবেশে অংশগ্রহণ করছেন। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে গিয়ে জমায়েত হয়েছেন, বিভিন্ন নেতারা যাচ্ছেন। আজকে তো খবর পেয়েছেন নিশ্চয়ই যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছে, এবং উত্তরপ্রদেশের অবস্থা খুবই খারাপ। একই সঙ্গে দিল্লির অবস্থাও খারাপ, কারণ দিল্লি শহরে বিভিন্ন রাজ্য থেকে মানুষের আসা যাওয়া নিয়মিত রয়েছে, ডোমেস্টিক ফ্লাইট এখনো বন্ধ হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে সরকার একটা জরুরি বৈঠক ডাকছেন, আলোচনা করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রাথমিকভাবে আংশিক লকডাউন বিভিন্ন শহরে ঘোষণা করা হয়েছে। দিল্লিতে যেমন রাত্রি 10টা থেকে ভোরবেলা পর্যন্ত, রাজস্থানে আজ থেকে চালু হতে চলেছে সন্ধ্যে 6টা থেকে ভোর 5টা পর্যন্ত। উত্তরপ্রদেশে সার্বিক লকডাউন নিয়ে একটা আলোচনা চলছে, হবে কি হবে না ঠিক নেই। কিন্তু এটার আমার মনে হয়েছে যেটা আরো বেশি ভ্যাকসিনের, একটা হচ্ছে পরীক্ষা, দ্বিতীয় হচ্ছে আরো বেশি ভ্যাকসিনের উপলব্ধি করানো এবং মানুষকে সচেতন করা যে ভ্যাকসিন নেওয়াটা অত্যন্ত জরুরি। এবং ভ্যাকসিন যতজনকে দেওয়ার কথা ছিল, যতটা উৎপাদিত হয়েছে, ততটা এখনো পর্যন্ত ব্যবহৃত হয়। জি। ফলে এই ভারতের তো সমস্ত কারণে ভ্যাকসিনের ব্যাপারে সরকারের যে বিপুল কঠোর অভ্যন্তরীণ পদক্ষেপ নেওয়ার চাহিদা কথা, রয়েছেই জনাব লাহিড়ী, কিন্তু এর পাশাপাশি যে আন্তর্জাতিক চুক্তিগুলো বা যে ওয়াদাগুলো করা হয়েছিল, সেগুলো নিয়ে এখন বিস্তর টানাপোড়েন চলছে। বিশেষ করে বাংলাদেশে যে হারে ভ্যাকসিন আসার কথা ছিল সেটা আসছে না ভারত সরকারের এক ধরনের নিয়ন্ত্রণ এবং নিষেধাজ্ঞার কারণে। সে ব্যাপারে আসলে অবস্থানটা কি ভারত সরকারের? না, প্রথমত আমি এখনো বাংলাদেশের কোনো গণমাধ্যমে এই সংবাদ, মানে যাদের সঙ্গে চুক্তি ভ্যাকসিনকো সংস্থা, তাদের কোনো বক্তব্য এখন আমার চোখে পড়েনি তারা কি বলছেন। ফলে এটা সমস্তটাই বাকি গণমাধ্যমে প্রচুর আলোচিত হচ্ছে। কিন্তু ঘটনাটা যেটা, এটা হচ্ছে যে যে ধরনের ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে রপ্তানিতে কোনো নিষেধাজ্ঞা নেই, ঘটনা হচ্ছে কতগুলো বাস্তব অসুবিধা কিন্তু দেখা দিয়েছে, যে কারণে ভারত সরকার আরো বিদেশি ভ্যাকসিনকে ভারতে তৈরি করার অনুমতি দিচ্ছেন। তার মধ্যে রাশিয়ার স্পুটনিক, আগামী মে মাস থেকে ফাইজার আসার অনুমতি দেওয়া হতে পারে। এখন যেটা হয়েছে, যেটা তৈরি হতো অ্যাস্ট্রাজেনেটিক, তার যে কাঁচা মাল যেটা আসতো আমেরিকা থেকে, তাতে একটা সংকট তৈরি হয়েছে, কারণ তারাও তাদের দেশের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে যেখানে তাদের কাঁচা মাল সরবরাহ করার কথা সেটা কিন্তু তারাও করছেন না। ফলে প্রতিটা একটা চেন রিয়াকশন হচ্ছে। এরকম নয় যে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে বাংলাদেশকে দিচ্ছেন না, কারণ তাদের ভারতেও প্রয়োজনীয় যতটা রয়েছে ততটা উৎপাদন করার মতো যে রসদ দরকার। ভারতের পররাষ্ট্র সচিব আমেরিকার পররাষ্ট্র সচিবের মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যাতে সমস্যা, প্রত্যেকটি দেশই তার কিন্তু নিজের, যারা ভ্যাকসিন তৈরি করছেন তারা নিজের নিজের স্বার্থ দেখছেন প্রথমে, সেটাকে অগ্রাধিকার দিচ্ছেন। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ স্তর থেকে কয়েকদিন আগে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী, তার সঙ্গে আমি একটা অনুষ্ঠানে থেকে আমি নিজেই প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশকে কবে দেওয়া হবে। তিনি বলেছিলেন যে নিশ্চয়ই যে চুক্তি আছে চুক্তি অনুযায়ী দেওয়া হবে,
আমি এখনো জানি না যে বাংলাদেশে যে প্রথম ডোজের যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ ব্যবহার হয়েছে কি হয়নি, নাকি সেটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। ফলে না, আমাদের দ্বিতীয় এখন ডোজটা পর্যন্ত যতদূর তথ্য আছে সেটা হচ্ছে কি দ্বিতীয় ডোজ দেওয়ার মতো যথেষ্ট ভ্যাকসিন এখনো হাতে এসে পৌঁছায়নি, যদিও প্রথম ডোজও এখনো চলছে, ফলে ভ্যাকসিনের এক ধরনের সংকটে আমরা রয়েছি। আমরা আসবো আবারও আপনার কাছে। একটু এই ফাঁকে অধ্যাপক আমেনা মহসিন আপনার কাছে আসতে চাই। শুরু থেকে এই শঙ্কাটা ছিল যে ভ্যাকসিন নিয়ে কূটনীতি হবে এবং এর পাশাপাশি ভ্যাকসিন জাতীয়তাবাদ একটা বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে, যেটার কথা একটু আগে জনাব লাহিড়ী বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা কাঁচামাল পাচ্ছেন না, সে কারণে একটা সংকট তৈরি হচ্ছে। এর পাশাপাশি বাংলাদেশের অবস্থানটায় থেকে চীনের সাথে ভ্যাকসিন পাওয়ার একটা সম্ভাবনা ছিল, সেটাও একটা পর্যায়ের এগোয়নি। অন্য কোথাও থেকে ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এই যে একটা বৈশ্বিক সমন্বয়ের কথা ভাবা হচ্ছিল কোভ্যাক্সের মাধ্যমে, এগুলো কি সবই তাহলে মুখ থুবড়ে পড়ছে এই জাতীয়তাবাদের কারণে? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি যে প্রশ্নটি করলেন সেটি খুবই পার্টিনেন্ট একটি প্রশ্ন, এবং যেটা গৌতম লেহারি সাহেব বলছিলেন, ভারতে বাংলাদেশে যিনি হাই কমিশনার আছেন ওনার সাথে আমিও একটা অনুষ্ঠানে ছিলাম গত সপ্তাহে। সেখানে উনি বলছিলেন যে ভারত বিদেশি রাষ্ট্রগুলোকে যা ভারতে যে কমিটমেন্ট আছে সেখান থেকে 25% বা 25%ই বাংলাদেশকে কমিট করেছে যে বাংলাদেশকে দেওয়া হবে। এবং বাংলাদেশে ইনফ্যাক্ট এপ্রিলের 8 তারিখ থেকে আমরা জানি যে সেকেন্ড ডোজও আরম্ভ হয়ে গেছে ভ্যাকসিন দেওয়াটা। কিন্তু এই সঙ্গে আমরা এই খবরও পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে আমাদের কাছে ডোজ নেই, মানে সব পুরো পপুলেশনকে কভার করার মতো। এবং এটা কিন্তু দেখেন এটা এখানে একটা ভাববার ব্যাপার আছে। ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল যে বাংলাদেশে যে জনসংখ্যা, সেখানে আমরা একটা দেশের উপরে, পার্টিকুলার দেশের উপরে নির্ভর করে কিন্তু থাকতে পারবো না। ভারতেরও নিজের একটা বিশাল জনগোষ্ঠী আছে, এবং যে যখন এবং সেটা ভারত মানে আমাদের প্রথমেই চিন্তা করা উচিত ছিল যে আমরা বিভিন্ন সোর্সেস গুলোর কাছে থেকে নেওয়ার একটা প্রয়োজনীয়তাটা ছিল, যেটা আমরা আশা করেছিলাম গ্যাভি থেকে আমরা পাবো, সেখান থেকে আমাদের পাওয়ার কথা ছিল। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে মানে উৎপাদনের ব্যাপারে দেখা যাচ্ছে কিছুটা সীমাবদ্ধতা আসছে, আবার কাঁচা র মেটেরিয়ালস গুলোর কথা বলা হচ্ছে। এবং এই যে ভ্যাকসিন ন্যাশনালিজম, যেটা আপনি ভ্যাকসিন জাতীয়তাবাদ বলেন, সেটার সাথে আমরা অনেক ধরনের ভূ রাজনীতি, ভূ অর্থনীতি, এগুলো সবকিছুর একটা যোগসূত্র দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুবই দুঃখজনক। এবং এখন ভীষণভাবে একটা গ্লোবাল লিডারশিপের প্রয়োজন আছে, এবং আমি আশা করব জো বাইডেন যেভাবে ক্লাইমেটের ব্যাপারে ফেরত এসেছেন এবং একটা লিডারশিপ দেওয়ার চেষ্টা করছেন। কিছুদিন আগে জন কেরি বা উনি ভারতেও গেছিলেন, বাংলাদেশেও উনি এসে গেছেন। সেই ধরনের এক ধরনের একটা সহযোগিতার প্রয়োজন, কারণ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে মানে আনলেস উই অল আর প্রোটেক্টেড, আমরা সবাই যদি নিরাপদ না হই, পৃথিবীর কিন্তু কেউই নিরাপদ এখানে থাকছে না। এবং এটা এমন একটা ভাইরাস যেটার কিন্তু মিউটেশন যে কোনো জায়গায় হতে পারে। আমরা বাংলাদেশে যখন বলছি যে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এসে গেছে, ইউকে ভেরিয়েন্ট হয়ে এসে গেছে, তার মানে কি এইটা নিজের মতো করে মিউটেশন এটার বিভিন্ন রূপ ধারণ করে নিচ্ছে এবং এটা ক্রমেই বাড়ছে। এবং এটা যদি আমরা আমরা লকডাউনের কথা বলছি, আমরা বর্ডার্স কতদিন ক্লোজ করে রাখতে পারবো বলে? আমাদের তো একসময় বর্ডার্স খুলতেই হবে, আমাদের যাতায়াত ব্যবস্থাগুলোকে সচল করতেই হবে, যেটা প্রথমে ডক্টর হুসেন বলছিলেন যে ইট ইজ বিটুইন আপনার জীবিকা না মানুষ, মানে জীবন না জীবিকা। তো দুটোরই তো আমাদের প্রয়োজন আছে, এবং সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না, সেটা ভারতের জন্য যেমন প্রযোজ্য, সেটা পুরো পৃথিবীর জন্যই, গোটা বিশ্বের জন্যই সেটা প্রয়োজন। তো আমার মনে হয় পরিস্থিতিতে যেহেতু রাজনীতির কথা আসলো, এর পাশাপাশি বিভিন্ন অর্থনৈতিক শক্তি, বিশেষ করে বড় বড় কোম্পানি যারা একটু দামি ভ্যাকসিন তৈরি করেছে, তাদের সাথে কি যারা অপেক্ষাকৃত সস্তা, ধরুন অ্যাস্ট্রাজেনেকার দাম বলা হচ্ছে একটু কম, এখানে লাভ কম করা হবে, সেটার মধ্যে কি এক ধরনের বিরোধ জড়াচ্ছে? এবং পশ্চিমা ভ্যাকসিনের সাথে রাশিয়া সহ চীনের যে ভ্যাকসিনগুলো, সেগুলোর এক ধরনের দ্বন্দ্ব কি চলে আসছে সামনে? অধ্যাপক আমেনা মহসিন কি শুনতে পাচ্ছেন আমার কথা? সম্ভবত একটু যোগাযোগ সমস্যা হচ্ছে আমাদের। যে আমি প্রশ্নটা কি শুনতে পেরেছিলেন?
আমি আসলে আপনাকে মানে শুনতে জানতে চাইছিলাম পাচ্ছিলাম যে আপনি এখানে বোধহয়- লাভের যে অঙ্কের হিসেব হচ্ছিল ভ্যাকসিনকে কেন্দ্র করে বড় বড় কোম্পানিগুলো, সেটার কি ভূমিকা আছে এখানে? এবং এর পাশাপাশি রাশিয়া চীনের সাথে পশ্চিমা বিশ্বের যে একটা দ্বৈরথ চলছে, সেটাও কি ভূমিকা রাখছে এই ভ্যাকসিনের লড়াইয়ে? এটা শুধু পশ্চিমা বিশ্ব, হ্যাঁ সেটা তো আছেই, সেটা আমরা আমাদের অঞ্চলেও দেখতে পাচ্ছি। মানে ধরেন বাংলাদেশে প্রথমেই আমি যেটা বলছি, বাংলাদেশের এখানে নিজের সব অপশনস গুলা খোলা রাখা দরকার ছিল। সেই জায়গাটায় আমরা দেখছি যে এখানে এই অঞ্চলে যে ভূ রাজনীতি আছে, সেখানেও আমরা চীন থেকে নিলাম না কেন, সে প্রশ্ন তো থেকেই যাচ্ছে। মানে এবং সেখানে আমার মনে হয় যে আমাদের এখন আমাদের প্রত্যেকটা অপশন খোলা রেখেই এগিয়ে যেতে হবে। এবং তার চাইতেও যেটা বলা হচ্ছে যে এটা একটা পাবলিক প্রপার্টি করে ফেলা উচিত। মানে যেভাবে মানে ধরেন এখন তো বলা হচ্ছে যে আমাদেরকে এই ভাইরাসের সাথেই থাকতে হবে, বিশ্ব থেকে কখনো ওই ভাইরাস সরে যাবে না। যেরকম ধরেন প্যারাসিটামল 100, এগুলো একটা মানে সাধারণ ওষুধ হয়ে গেছে। ভ্যাকসিনটাও, করোনা ভ্যাকসিনটাও একটা সাধারণ ওষুধের মতো যেন একটা পাবলিক প্রপার্টি যেন হয়ে যায়, সেটার দিকেই আমার মনে হয়। আমরা কিছুদিন আগে দেখেছি প্রফেসর ইউনূস সহ অন্যান্য যারা নোবেল লরিয়েট আছেন, তারা একটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি যে এটাকে পাবলিক একটা ওনারশিপ, পাবলিক প্রপার্টির দিকে এটাকে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। একটা আদারওয়াইজ আমরা কোনো বিরতির option নেই। আসলে সময় হয়ে গেছে, আপনাদের কাছে আবার ফিরে আসবো একটু পরে। দর্শক সঙ্গে থাকবেন আশা করি। দর্শক আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসবো জনাব গৌতম লাহিড়ী আপনার কাছে। অমিত শাহর বিভিন্ন মন্তব্য মাঝে মাঝে আলোচনায় এসেছে, তার সবশেষ মন্তব্য হচ্ছে বাংলাদেশিরা না খেয়ে একরকম পেটের দায়ে ভারতে পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তার একরকম প্রতিবাদ করেছেন, তার মূল কথা হচ্ছে যে না জেনে এই কথা বলেছেন অমিত শাহ। এ ধরনের মন্তব্য কেন ঘুরে ফিরে আসছে? একটাই কারণ, ভারতীয় জনতা পার্টি মনে করে যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে যদি এই ইস্যুটিকে, যে ইস্যুগুলি অতীতে ছিল, মানে ধরুন শেখ হাসিনা সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগে বাংলাদেশ তো 19 বার সামরিক শাসনের আওতায় ছিল এবং নানা ধরনের অশান্তি পরিবেশ ছিল, যেটা বর্তমানে অন্তত শেখ হাসিনা সরকার একটা স্থায়িত্ব এনেছে। কিন্তু সেই যে স্মৃতিকে উস্কে দিয়ে যদি পশ্চিমবাংলায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটকে প্রভাবিত করা যায়, কেবলমাত্র ভোটের রাজনীতির কারণেই এই ধরনের কথাবার্তা উল্লেখ করবে, যে ঘুরে ফিরে আসছে যেটা বলছেন, পশ্চিমবঙ্গে যদি নির্বাচন না হতো তাহলে কথাগুলো বলাই হতো না। ফলে কেবলমাত্র নির্বাচনের কারণেই বলা হচ্ছে। দেখুন, আমার তো এখানে পশ্চিমবঙ্গে তো অনেক প্রশ্ন উঠেছে। যে প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশ সফর করেছিলেন, তখন বাংলাদেশ সরকার কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারের সুবিধা কিন্তু করে দিয়েছিলেন নরেন্দ্র মোদী। কেবলমাত্র তিনি যে ঘটনাচক্রে, আপনি যদি পশ্চিমবাংলার বা ভারতের কাগজে সংবাদ মাধ্যমের যদি সংবাদগুলি দেখেন, সেক্ষেত্রে কিন্তু ঘটনা এটা দেখবেন গুরুত্ব পেয়েছে অনেক বেশি, যে মতুয়া সম্প্রদায়দের কাছে যে নরেন্দ্র মোদী গিয়েছিলেন, এবং সেটা সম্পূর্ণ বাংলাদেশ সরকারের সহযোগিতা। এবং যে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকার আইন এনেছে, তাতে বাংলাদেশ সরকারের একটা প্রচ্ছন্ন স্বীকৃতি পাওয়া গিয়েছে বলা যেতে পারে। ফলে আমার কাছে মনে হয়েছে এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক কারণেই ব্যবহৃত হচ্ছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভোট পর্ব সম্পন্ন হলেই এই অমিত শাহর মুখেই হয়তো আপনি ভিন্ন বক্তব্য শুনতে পারবেন। কিন্তু সেটা কি বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উপর প্রভাব ফেলে না বলে এই নেতারা মনে করেন? কোন নেতাদের কথা বলছেন? অমিত শাহ বলুন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলুন। ভারতীয় জনতা পার্টি একটি নির্দিষ্ট আদর্শে বিশ্বাস করে, সেই আদর্শে তারা মনে করেন তাদের কতগুলি হিন্দুত্ববাদী তাদের রাজনৈতিক আদর্শ। ফলে তারা মনে করছেন যে এই ধরনের কথা বললে, এই কথা কিন্তু নরেন্দ্র মোদীর মুখ থেকে কিন্তু বেরোয়নি কখনো। নরেন্দ্র মোদী বরং বরাবরই বাংলাদেশের যে প্রশংসা করেছেন, আর্থিক উন্নতি এবং বহু ক্ষেত্রে যে ভারতের, এমনকি ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আন্তর্জাতিক মডেল একটি মডেল বলে তিনি উল্লেখ করেছেন। যে সম্পর্কের সোনালী অধ্যায়ের কথা বলছে, তাতে বাংলাদেশের যে আর্থিক উন্নতি হয়েছে এবং যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে চলেছে, তার তিনি প্রশংসা করেছেন। বাংলাদেশের মানুষের আয় যে মাথাপিছু বেড়ে গিয়েছে, এবং
এবং বাংলাদেশে কিন্তু এটাও ঘটনা, এই মুহূর্তে কিন্তু বহু ভারতীয় কিন্তু সেখানে তারা কিন্তু কাজ করেন, এবং সেই কাজটা তারা কিন্তু খেটে খাওয়া মজুরের কাজ করেন না, মানে বুদ্ধিজীবী সম্পন্ন, বুদ্ধিমত্তা সম্পন্ন তারা কাজ সেখানে চাকরি করেন না। তাদের সংখ্যাটা সঠিক সংখ্যাতে জানা যায়নি, কিন্তু সংখ্যাটা লক্ষাধিক হতে পারে। জি ফলে বাংলাদেশের এই অবস্থাটাকে কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি একটি রাজনৈতিক কারণে ব্যবহার করছেন, এবং এটা একটা, আমি বলবো, বিচ্যুতি নিঃসন্দেহে, এবং এতে সম্পর্কে বিষে যাওয়ার একটা আশঙ্কা আছে। সে ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে দেখুন আমি মনে করি, আমি তো আর ভারতীয় জনতা পার্টির প্রবক্তা নই, তারা কিভাবে নির্বাচনে জয়ী হবেন তার আমি বুদ্ধি আমি তাদের দিতে পারবো না। জি কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ভারতীয় আপনি যদি দেখেন ভারতের রাজনৈতিক যে অন্যান্য দল আছে, একমাত্র বিজেপি ব্যতীত আর কোনো রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশ সম্পর্কে এই মন্তব্য করেন জি না। ধন্যবাদ। ফলে অধ্যাপক এটা আমিনুল একটা হোসেনের কাছে দুর্ভাগ্যজনক আসতে চাচ্ছি। মন্তব্য আমি বলবো, জনাব লাহিড়ী, ধন্যবাদ যদি আপনাকে, করে থাকেন, ফিরবো যদি করে আপনার কাছে থাকেন। আবারও পরে। যেটা জানতে চাচ্ছি আপনার কাছে অধ্যাপক আমিনুল হোসেন, সেটা হচ্ছে একই দলের একজন নেতা বলবেন মডেল সম্পর্ক, সর্বকালে সবচেয়ে ভালো অবস্থায় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে, আর সেই দলেরই সভাপতি বলে বসবেন যে বাংলাদেশের মানুষ না খেয়ে ভারতে পালিয়ে যাচ্ছে, এবং এই ধরনের আরও প্রচুর বিরূপ মন্তব্য তার কাছ থেকে এসেছে, কখনো কখনো উই পোকাও বলেছেন বাংলাদেশিদেরকে। তো তাহলে কোনটা বুঝবো আমরা, নাকি রাজনীতির খেলার মধ্যে সব কিছুই বলা চলে? ধন্যবাদ আপনাকে। দেখুন, উনি গৌতম লাহিড়ী যে কথাটা বললেন যে এটা নির্বাচনে বাংলাদেশ কার্ড, ইনফ্যাক্ট আজকে যে আমরা যদি ডেইলি স্টারেরও খবরও দেখি, সেখানেও ডেইলি স্টার বলছে যে বাংলাদেশ কার্ড ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশ কার্ডস রুল ওয়েস্ট বেঙ্গল পোলস, সে কথাটা বলা হচ্ছে। আমি মনে দেখেন, সেটা হতে পারে, সেটা আংশিকভাবে সত্য হতে পারে যে নির্বাচনের কারণে হচ্ছে, কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, অমিত শাহের যদি আমরা ট্র্যাক রেকর্ডটা দেখি, উনি কিন্তু গুজরাটে যখন রায়ট হয়েছিলেন, ইফ আই এম নট মিস্টেকেন, উনি তখন সেখানে গুজরাটের মানে ডেপুটি হোম মিনিস্টার ছিলেন সেই সময়। দিল্লি রাইটের সময়ও কিন্তু আমরা দেখেছি উনি হোম মিনিস্টার। সেই জায়গাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, এবং উনি কনসিস্টেন্টলি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশিদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন, যেগুলোর কিন্তু কোনো ভিত্তি নেই। আমরা যদি গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সটা দেখি, সেখানে আমি 2020 সালের কথা বলছি, সেখানে ভারতের পজিশন হলো 94, এবং তার সে সিরিয়াস ক্যাটাগরিতে আছে, এবং বাংলাদেশের পজিশন হলো 75, মানে বাংলাদেশ কিন্তু ভারত থেকে অনেক ভালো অবস্থানে আছে। সুতরাং এটা বলা যে বাংলাদেশের আধ পেটা খাওয়ার জন্য ওরা ওখানে যাচ্ছে, এবং যে বর্ডার এরিয়াজে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, এগুলোকে আমি নিছক নির্বাচনী রেটরিক হিসাবে গ্রহণ করতে রাজি না। এবং উনি যেটা বললেন যে এই ধরনের মন্তব্য কিন্তু মানে ভারতীয় প্রধানমন্ত্রী করেননি। দেখেন, আমি করছি না, কিন্তু আমারই পার্টির একজন অন্যতম নেতা করছেন, এবং আমি সে ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করছি না, বা আমি কোনো ধরনের থামাবার চেষ্টা করছি না। হোয়াট ডাজ ইট সাজেস্ট? এটা তো আমরা দেখছি, এটা কূটনীতির একটা চাল, এটা রাজনীতির একটা চাল, যে আমি একদিকে বাংলাদেশকে আমি বলে যাচ্ছি বাংলাদেশের অগ্রগতি হচ্ছে, আরেকদিকে আমি আমারই দলের একজন মানে উচ্চ পদে যে একজন নেতা, যেন একটা ট্র্যাক রেকর্ড আছে, দুটো রায়টের সময় উনি মুখ্যমন্ত্রী এবং ডেপুটি হোম মিনিস্টারের পজিশনে ছিলেন, আমি যেটা বললাম গুজরাটে, তাকে আপনি এ ধরনের বক্তব্য একের পর এক করতে দিচ্ছেন। মানে এটা কি সাজেস্ট করে, কি বার্তা আমাদেরকে দিচ্ছে? এবং এটা খুবই দুঃখের ব্যাপার। এবং এটা যদি মনে করা হয় যে এটা বাংলাদেশ এবং ভারতের মানে রাজনীতি বা বায়োলেটারাল রিলেশনস এ কোনো ধরনের প্রভাব ফেলবে না, সেটা কিন্তু ঠিক না। আমরা দেখতে পেরেছি যে কি ধরনের একটা রিয়াকশন হয়েছে বাংলাদেশে এই ভিজিটের ফলে, এবং এটা মানে যেটা আমরা বলে থাকি যে পররাষ্ট্র নীতি এমন একটা জিনিস যেটা আমাদেরকে দেখতেও হয়,
তো জনগণের মনে কি ধরনের একটা পারসেপশন চেঞ্জ হচ্ছে, এবং আরেক দেশে ডোমেস্টিক এজেন্ডা আরেক দেশে এসে মানে যেটা আমরা বলি না যে উই শুড নট অ্যালাউ ইট, জি, সেটা আমাদের করাটা ঠিক না। ধন্যবাদ। অধ্যাপক হক, আপনার কাছে আসতে চাই। ভ্যাকসিনের প্রসঙ্গে যদি ফিরে আসি, এখানে ভারতের সাথে যে ধরনের কূটনীতিক সম্পর্ক বাংলাদেশের এবং সেখানে যে অভ্যন্তরীণ নানান রাজনীতির চাল চলে সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, কিন্তু এর পাশাপাশি ভারত থেকে এই মুহূর্তে ভ্যাকসিন আসছে না, তার পেছনে যে কারণেই থাকুক না কেন, এর বাইরে গিয়ে অন্য জায়গা থেকে বাংলাদেশের এই মুহূর্তে ভ্যাকসিন আনার সম্ভাবনা আদৌ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, ভ্যাকসিন ডিপ্লোমেসি বলি আর ভ্যাকসিন পলিটিক্স বলি, এটা কিন্তু হচ্ছে সারা পৃথিবী জুড়েই, এবং বিভিন্ন রাষ্ট্র এই ডিপ্লোমেসিতে প্রথম থেকেই তারা কিন্তু অংশগ্রহণ করেছে। আপনি যদি চাইনিজ ভ্যাকসিনের দিকগুলি দেখেন, আমাদের কাছে প্রথম অফার এসেছিল, কিন্তু পরবর্তীতে দেখেন আরব দেশগুলিতে এই চাইনিজ ভ্যাকসিন কিন্তু বেশ পপুলার এবং তারা এটাকে গ্রহণ করেছে। আরেকটা পলিটিক্স এর কথা এসছে যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে, সেটা হলো ব্রেক্সিট পলিটিক্স। মানে এটা যেহেতু ব্রিটিশ, ইউরোপিয়ানরা এটার ব্যাপারে নানা রকম রিজার্ভেশন দেখিয়েছে, অনেক গবেষণার তাদের ইনফরমেশন ও দিয়েছে এটার ব্যাপারে বিভিন্ন সময়ে, অনেক সময় কিছু দিনের জন্য ব্যান্ডও করে দিয়েছে। এখন কথাটা হচ্ছে বাংলাদেশের করণীয়টা কি? এই ভ্যাকসিন ডিপ্লোম্যাসিতে বা পলিটিক্সে বাংলাদেশ তো এটার বাইরে থাকতে পারবে না। সুতরাং বাংলাদেশকে এটাতে অংশগ্রহণ করতে হবে বাংলাদেশের স্বার্থে। আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের 12.5 কোটি লোককে ভ্যাকসিন দিতে হবে। 12.5 কোটি লোক, আমি মনে করিয়ে দিচ্ছি, এবং তার মানে আমার 25 কোটি ডোজ লাগবে। এই 25 কোটি ডোজ যদি বাংলাদেশ আনতে না পারে, তাহলে বাংলাদেশ হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পারবে না। যদি আমরা হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে না পারি, তাইলে বাংলাদেশ কতদিন পর্যন্ত করোনা ঝুঁকিতে থাকবে, এইটা কিন্তু অনিশ্চয়তায় পড়ে যাবে বাংলাদেশ। সুতরাং বাংলাদেশকে যত শীঘ্র সম্ভব 12.5 কোটি লোকের জন্য ভ্যাকসিন জোগাড় করতে হবে, যেটা 25 কোটি, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ভ্যাকসিনটা দিয়ে বাংলাদেশকে কিন্তু করোনা মুক্ত হতে হবে, বা মুক্ত না হলেও আমি বলবো যে এটা হার্ড ইমিউনিটিটা যেটা অবজেক্টিভ আমাদের, সেটা অর্জন হবে। এটাই লক্ষ্য প্রতিটি দেশে। এখন কথাটা হচ্ছে যে আমাদের যে টিকা নেওয়ার গতি এবং টিকা প্রাপ্তির যে অবস্থানটা, এইটা কিন্তু একটা সংকটের মধ্যে আছে, এতে কোনো সন্দেহ নেই। আমাদেরকে যে জিনিসটা সরকারের করতে হবে সেটা হলো, আমাদের লক্ষ্য থাকবে হার্ড ইমিউনিটি, যেখানে 12.5 কোটি লোককে আমরা টিকার আওতায় আনবো। পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে স্বাস্থ্যবিধিগুলি যাতে জনগণ মানে, আর এক্সপ্লোর করতে হবে আর কারা টিকা দিতে পারে। যেমন চায়না একটা টিকা প্রস্তুতকারী দেশ, ইন্ডিয়া একটা বড় টিকা উৎপাদনকারী দেশ, ইন্দোনেশিয়া একটা বড় টিকা উৎপাদনকারী দেশ। আমাদের এই 3টা দেশ কিন্তু আমাদের খুব কাছেই। বাংলাদেশকে যে টিকার জন্য এক্সপ্লোর করতে হবে সেটা হলো আইদার চায়না অর ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, অথবা 3টি দেশ থেকে আমাদেরকে এখন ডিপ্লোমেসির মাধ্যমে টিকা আনতে হবে, এবং সেই টিকা কিন্তু অল্প পরিমাণ নয়। 12.5 কোটি লোককে টিকা দেওয়ার বিষয়, মানে 25 কোটি লোককে টিকা। জি, আমাদের আরো একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, একটু পরে ফিরে আসছি, সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন সিএসআর মুক্তবাক। ফিরে আসবো জনাব গৌতম লাহিড়ী আপনার কাছে। আপনি গোড়ায় বলছিলেন যে অন্য কিছু ভ্যাকসিন তৈরি করার সম্ভাবনা দেখা দিয়েছে ভারতে, সেগুলো কি রপ্তানির কোনো সম্ভাবনা রয়েছে? না, আপাতত তো রাশিয়ার স্পুটনিক ভ্যাকসিনকে ভারতে তৈরির অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী মে মাসে ফাইজারকেও দেওয়া হতে পারে বলে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এখন সেই সব সংস্থা, তারা যদি অন্য কোনো দেশের সঙ্গে চুক্তিবদ্ধ না থেকে থাকেন, তাহলে ভারত সরকার কেবলমাত্র সেগুলিকে যেরকম উপহার হিসেবে দিয়েছিলেন সেই উপহার হিসেবে দিতে পারে। তাছাড়া নিয়মিত বাণিজ্যিক চুক্তির আওতায় সেগুলো আসছে না। কারণ বাণিজ্যিক চুক্তির আওতায় যেটা রয়েছে বেক্সিম সঙ্গে, যেটা সিরাম ইনস্টিটিউটে। এখন এ ব্যাপারে আমার মনে হয়, আমি এই যে কথাটা আগে প্রথম শুরুতেই বলেছিলাম, আপনাদের কোনো অনুষ্ঠানে বেক্সিমকোর কোনো প্রতিনিধির কোনো কথা কারণে শুনতে পাই। তারা কি অসুবিধা বোধ করছেন, তারা কি ফেস করছেন, তারা কতটা পেয়েছেন, কতটা পাবেন বলে তাদের কাছে খবর আছে। তাদের কি কোনো একরকম নীরবই রয়েছেন সাম্প্রতিক সময়ে। গণমাধ্যমে বাংলাদেশে তারা জানাতে পারেন না
জি তো তারা তারা জানাচ্ছেন না কেন যে তাদের কি অসুবিধা, কতটা অসুবিধা, কবে তারা পাবেন? তারা আশ্বাস পেয়েছেন কিছু একটা, জি কিন্তু সেটা তারা ধন্যবাদ। বলুন বাংলাদেশের নিশ্চয়ই গণমাধ্যমকে। ধন্যবাদ। সেটা তারা কেন বলছেন না? আর একটা কথা আমি গোড়াতে আসলে আরেকটা সময় কথা আর দিতে পারছি না, বিশেষ খুব করে অল্প সময় রয়েছে আমাদের হাতে। অধ্যাপক হক খুব আপনার অল্প কাছে। সময় ১ সেকেন্ডের জি মধ্যে যেটাতে আমরা দায়িত্ব থেকে মানে দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছি, সেটা যে আমরা সরকারের সমালোচনা করার সমস্ত সুযোগ পাচ্ছি। কি করলে ভালো ছিল, কি করলে ভালো হতো। কিন্তু যে কথাটা বলছি না সেটা হচ্ছে আমরা নাগরিক হিসেবে দায়িত্ব পালন করছি। নিশ্চয়ই আমি বহু ধন্যবাদ। মানুষকে ভারতে এবং বাংলাদেশে দেখছি মাস্ক ছাড়া তারা ঘুরে বেড়াচ্ছে। জি এটা তো ক্রিমিনাল অফেন্স। তারা অবশ্যই। নিজেদের অসুস্থ করছেন না, অন্যদের অসুস্থ করছেন। জি এইটা অধ্যাপক যেন হক জোর আপনার করে কাছে এই মানানো যায়। প্রসঙ্গেই আসলে আসতে চাইছিলাম। মানুষকে আসলে এই ধরুন লকডাউন চলছে, কিন্তু এর বাইরে তো সহজ একটা বিষয় ছিল যে মাস্ক পরলেই অনেকখানি নিরাপদ থাকা যায়, তারপরেও লাভ হচ্ছে না। কারণ মানুষ কেন আসলে এই তাদের দায়িত্বটুকু পালন করতে চান না? এটা কাকে? আমাকে জি, বলছেন? অধ্যাপক মোজারুল হককে জিজ্ঞেস করছিলাম। বোধহয় সংযোগটা আমরা হারিয়েছি কোনো কারণে। অধ্যাপক আমেনা মহসিন, আপনার কাছে চলে আসি একেবারে শেষ প্রান্তে, আর যদি কিছু যোগ করার থেকে থাকে আপনার। দেখুন, আপনি যে প্রশ্নটি করেছিলেন মানুষ কেন মাস্ক ব্যবহার করছে না, আমার মনে হয় যে সেই জায়গাটাতে আমাদের এখানে এটা আমাদের অজ্ঞতা, মানে এবং অধিকাংশ মানুষই আপনি দেখবেন মনে করে যে মাস্ক পরে কোনো লাভ হবে না। সেখানে আমি মনে করি যে এখানে সরকার শুধু না, এখানে প্রচন্ডভাবে কমিউনিটি ইনভলভমেন্ট দরকার, এবং কমিউনিটি ইনভলভমেন্ট ছাড়া কিন্তু আমরা এটা মোকাবেলা করতে পারবো না। এবং একটা সময় আমরা দেখেছিলাম, দেখেন ইভেন ময়লা মানে আবর্জনা এইগুলো ক্লিয়ার করার জন্য কিন্তু মহল্লা বলেন, পাড়ার ছেলে মেয়েদেরকে ইনভলভ করা হতো। সেভাবেই আমার মনে হয় যে আবার মানে সেই জায়গাটা আমাদের ভাবে উদ্যোগটা নেওয়া প্রয়োজন আছে। নিশ্চয়ই ধন্যবাদ। অধ্যাপক হক কি শুনতে পাচ্ছেন আমার কথা এখন? জি জি শুনতে আপনি পাচ্ছি। শুরুতেই বলছিলেন যে মানুষকে সম্পৃক্ত করা প্রয়োজন, সেটার কোনো রাস্তা দেখেন কিনা আপনি? এখন পর্যন্ত যেটা লক্ষণীয় জিনিস সেটা হলো জনসচেতনতায় সরকার সাকসেসফুল হয়েছেন, জনগণ সচেতন করেছেন, কিন্তু জনসম্পৃক্ততার জায়গায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। জনগণ যতক্ষণ পর্যন্ত নিজেরা সম্পৃক্ত না হবে, যেটা বিভিন্ন দেশ করেছে, তাদের জনগণকে সম্পৃক্ত করেছে, জনগণকে সম্পৃক্ত করে সচেতনতাটার সাথে সাথে তাদের মাধ্যমে এই কাজটা, যেটা এই যে আমাদের স্বাস্থ্যবিধিগুলি, সেইগুলি মানতে কিন্তু একজন আরেকজনকে উদ্বুদ্ধ করছে। এই কাজটা বাংলাদেশ কে করতে হবে। যদি এই জনসম্পৃক্ততাটা করতে পারে, কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শের মধ্যে একই লাইনে দুটো কথা আছে, কমিউনিটি ইনভলভমেন্টের কথা যেটা আছে, আবার অ্যাওয়ারনেসের কথাটা একই লাইনে আছে, কিন্তু আমরা অর্ধেকটা করতে পেরেছি আর অর্ধেকটি এখনো পারিনি। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক ধন্যবাদ আপনাদেরকেও। বিদায় নিচ্ছি আজকের মতো।